সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির 13 পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। কাবুলের রাস্তাঘাট, বাজারহাট, উজির নাজির গুরুচণ্ডালের সঙ্গে যোগসূত্র স্থাপিত হলো বটে, কিন্তু গোটা দেশের সঙ্গে মোলাকাত হওয়ার আশা দেখলুম কম। আর নগর জনপদ উভয় ক্ষেত্রে যেসব অদৃশ্য শক্তি শান্তির সময় মন্দ গতিতে এবং বিদ্রোহ বিপ্লবের সময় দুর্বার বেগে এগিয়ে চলে, সেগুলোর তাল ধরা বুঝলুম আরও শক্ত, প্রায় অসম্ভব। আফগানিস্তানের মেরুদণ্ড তৈরি হয়েছে জনপদবাসী আফগান উপজাতিদের নিয়ে, অথচ তাদের অর্থনৈতিক সমস্যা, আভ্যন্তরীণ শাসনপ্রণালী, আচার ব্যবহার সম্বন্ধে আজ পর্যন্ত কোনো কেতাব লেখা হয়নি। কাবুলে এমন কোনো গুণীরও সন্ধান পাইনি যিনি সে সম্বন্ধে তত্ত্বজ্ঞান বিতরণ করুন আর নাই করুন, অন্তত একটা মোটামুটি বর্ণনাও দিতে পারেন। ইতিহাস আলোচনা করতে গিয়ে কাবুলিরা প্রায়ই বলেন, তারপর সিনওয়ারিরা বিদ্রোহ করল। কিন্তু যদি তখন প্রশ্ন করেন বিদ্রোহ করল কেন, তবে উত্তর পাবেন মোল্লারা তাদের খেপালো বলে। কিন্তু তারপরও যদি প্রশ্ন শুধান যে উপজাতিদের ভিতরে এমন কোন অর্থনৈতিক বা রাজনৈতিক উষ্ণ বাতাবরণের সৃষ্টি হয়েছিল যে মোল্লাদের ফুলকি দেশময় আগুন ধরাতে পারল, তাহলে আর কোনো উত্তর পাবেন না। মাত্র একজন লোক, তিনিও ভারতীয়, আমাকে বলেছিলেন, মোদ্দা কথা হচ্ছে এই যে বিদেশের পণ্য বাহিনীকে লুটতরাজ না করলে গরিব আফগানের চলে না বলে সভ্য দেশের ট্রেড সাইকেলের মতো তাদেরও বিপ্লব আর শান্তির চড়াই ওতরাই নিয়ে জীবনযাত্রা সম্পূর্ণ করতে হয়। গ্রামের অবস্থা যেটুকু শুনতে পেলুম তার থেকে মনে হলো শান্তির সময়ে গ্রামবাসীর সঙ্গে শহরবাসীর মাত্র এইটুকু যোগাযোগ যে গ্রামের লোক শহরে এসে তাদের ফসল, তরকারি, দুম্বা, ভেড়া বিক্রয় করে সস্তা দরে, আর সামান্য যে দু একটি অত্যাবশ্যক দ্রব্য না কিনলেই নয় তাই কেনে আকড়া দরে। সভ্যদেশের শহরবাসীরা বাদবাকির বদলে গ্রামের জন্য স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট বানিয়ে দেয়। কাবুলের গ্রামে সরকারি কোনো প্রতিষ্ঠান নেই বললেই হয়। কতকগুলো ছেলে সকালবেলা গায়ের মসজিদে জড়ো হয়ে গলা ফাটিয়ে আমপাড়া মানে কোরআনের শেষ অধ্যায় মুখস্থ করে। এই হলো বিদ্যাচর্চা। তাদের তদারক কারণেওয়ালা মোল্লাই গায়ের ডাক্তার। অসুখ বিসুখে তাবিজ কবচ তিনিই লিখে দেন। ব্যামো হলে শক্ত পানি পড়ার বন্দোবস্ত, আর মরে গেলে তিনিই তাকে নাইয়ে ধুয়ে গোড় দেন। মোল্লাকে পোষে গায়ের লোক। খাজনা দিয়ে তার বদলে আফগান গ্রাম যখন কিছুই ফেরত পায় না, তখন যে সে বড় অনিচ্ছায় সরকারকে টাকাটা দেয়, এ কথাটা সকলেই আমাকে ভালো করে বুঝিয়ে বললেন, যদিও তার কোনো প্রয়োজন ছিল না। দেশময় অশান্তি হলে আফগান গায়ের সিকি পয়সার ক্ষতি হয় না, বরঞ্চ তার লাভ। রাইফেল কাঁধে করে জোয়ানরা তখন লুটে বেরোয়। বিধিদত্ত আফগানিস্তানের অশান্তিও বিধিদত্ত, সেই হিড়িকে 2 পয়সা কামাতে আপত্তি কি? ফ্রান্স জার্মানিতে লড়াই লাগলে যেরকম জার্মানরা মার্চ করার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে, নাক প্যারিস, নাক প্যারিস, প্যারিস চলো, প্যারিস চলো, আফগানরা তেমনি বলে, কাবুল চলো, কাবুল চলো। শহরে বসে আছেন বাদশাহ। তার প্রধান কর্ম আফগান উপজাতির লুণ্ঠন লিপ্সাকে দমন করে রাখা। তার জন্য সৈন্য দরকার, সৈন্যকে মাইনে দিতে হয়, গোলাগুলির খরচা তো আছেই। শহরের লোক তার খানিকটে জোগায় বটে, কিন্তু মোটা টাকাটা আসে গাঁ থেকে। তাই এক অদ্ভুত অচ্ছেদ্য চক্রের সৃষ্টি হয়। খাজনা তোলার জন্য সেপাই দরকার, সেপাই পোষার জন্য খাজনার দরকার। এ চক্র যিনি ভেদ করতে পারেন তিনিই যোগীবর, তিনিই আফগানিস্তানের বাদশাহ। তিনি মহাপুরুষ, সন্দেহ নেই। যে আফগানের দাঁতের গোড়া ভাঙবার জন্য তিনি শিল নোড়া কিনতে চান, সে আফগানের কাছ থেকে তিনি সে পয়সা আদায় করে নেন। ঘানি থেকে যে তেল বেরোয়, ঘানি সচল রাখার জন্য সেইটুকু ওই ঘানিতেই ঢেলে দিতে হয়। সামান্য যেটুকু বাঁচে তাই দিয়ে কাবুল শহরের জৌলুস। কিন্তু সে এতই কম যে তা দিয়ে নূতন নূতন শিল্প গড়ে তোলা যায় না, শিক্ষা দীক্ষার জন্য ব্যাপক কোনো প্রতিষ্ঠান নির্মাণ করা যায় না। কাজেই কাবুলে শিক্ষিত সম্প্রদায় নেই বললেই চলে। কিন্তু তাই বলে কাবুল সম্পূর্ণ বর্বর, অশিক্ষিত এ কথা বলা ভুল। কাবুলের মোল্লা সম্প্রদায়
ভারতবর্ষ আফগানিস্তানের যোগাযোগের ভগ্নাবশেষ। কথাটা বুঝিয়ে বলতে হয়। কাবুলের দরবারি ভাষা ফার্সি, কাজেই সাধারণ বিদেশির মনে এই বিশ্বাস হওয়াই স্বাভাবিক যে কাবুলের সংস্কৃতিগত সম্পর্ক ইরানের সঙ্গে। কিন্তু ইরান শিয়া মতবাদের অনুরাগী হয়ে পড়ায় সুন্নি আফগানিস্তান শিক্ষা দীক্ষা পাওয়ার জন্য ইরানে যাওয়া বন্ধ করে দিল। অথচ দেশ গরিব, আপন প্রতিষ্ঠান গড়ে তুলবার মতো সামর্থ্য তার কোনো কালে ছিল না। এদিকে পাঠান, বিশেষ করে মোগল যুগে ভারতবর্ষের ঐশ্বর্য দিল্লি লাহোরে ইসলাম ধর্মের সুন্নি শাখার নানা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলল। শিক্ষাদানের মাধ্যম ফার্সি। কাজেই দলে দলে কাবুল কান্দাহারের ধর্মজ্ঞান পিপাসু ছাত্র ভারতবর্ষে এসে এইসব প্রতিষ্ঠানে প্রবেশ করল। এতে আশ্চর্য হবার কিছু নেই। পূর্ববর্তী যুগে কাবুলিরা বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করার জন্য তক্ষশিলায় আসত। আফগানিস্তানে যেসব প্রাচীন প্রাচীর চিত্র পাওয়া গিয়েছে সেগুলো অজন্তার ঐতিহ্যে আঁকা, চীন বা ইরানের প্রভাব তাতে নগণ্য। এই ঐতিহ্য এখনও লোপ পায়নি। কাবুলের উচ্চশিক্ষিত মৌলবি মাত্রই ভারতে শিক্ষিত, এবং যদিও ছাত্রাবস্থায় ফার্সির মাধ্যমে এদেশে জ্ঞানচর্চা করে গিয়েছেন, তবু সঙ্গে সঙ্গে দেশজ উর্দু ভাষাও শিখে নিয়ে গিয়েছেন। গ্রামের অর্ধশিক্ষিত মোল্লাদের উপর এদের প্রভাব অসীম, এবং গ্রামের মোল্লাই আফগান জাতির দৈনন্দিন জীবনের চক্রবর্তী। বিংশ শতাব্দীর শিক্ষিত জগৎ ধর্মযাজক সম্প্রদায়ের নিন্দায় পঞ্চমুখ। এরা নাকি সর্বপ্রকার প্রগতির শত্রু। এদের দৃষ্টি নাকি সবসময় অতীতের দিকে ফেরানো, এবং সে অতীত নাকি মানুষের সুখ দুঃখে মেশানো, পতন অভ্যুদয়ে গড়া অতীত নয়। সে অতীত নাকি আকাশ কুসুমজাত সত্যযুগের শাস্ত্রীয় অচলায়তনের অন্ধ প্রাচীর নিরুদ্ধ। তুলনাত্মক ধর্মশাস্ত্রের পুস্তক লিখতে বসিনি, কাজেই পৃথিবীর সর্বধর্মযাজক সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা করা আমার কর্ম নয়। কিন্তু আফগান মোল্লার একটি সাফাই না গাইলে অন্যায় করা হবে। সে সাফাই তুলনা দিয়ে পেশ করলে আমার বক্তব্য খোলসা হবে। ১৯বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতবর্ষের গ্রামে গ্রামে কর্ণধার ছিলেন মৌলবি মোল্লা শাস্ত্রী ভট্টাচার্য। কিন্তু এরা দেশের লোককে উত্তেজিত করে ইংরেজের উচ্ছেদ সাধন করতে পারেননি। অথচ আফগান মোল্লার কট্টর দুশ্মনও স্বীকার করতে বাধ্য হবে যে ইংরেজকে তিনবার আফগানিস্তান থেকে কান ধরে বের করে দেবার জন্য প্রধানত দায়ী আফগান মোল্লা। আহা আহা, এরপর আর কি বলা যেতে পারে আমি তো ভেবেই পাই না। এরপর আর আফগান মোল্লার কোন দোষ ক্ষমা না করে থাকা যায়? কমজোর কলম আফগান মোল্লার তারিফ গাইবার মতো ভাষা খুঁজে পায় না। পাশ্চাত্য শিক্ষা পেয়েছেন এমন লোক আফগানিস্তানে ২ ডজন হবে কিনা সন্দেহ। দেশে যখন শান্তি থাকে তখন এদের দেখে মনে হয় এরাই বুঝি সমস্ত দেশটা চালাচ্ছেন। অশান্তি দেখা গেলেই এদের আর খুঁজে পাওয়া যায় না। এদের সঙ্গে আলাপচারি হলো। দেখলুম প্যারিসে ৩ বৎসর কাটিয়ে এসে এরা মার্সেল প্রুস্ট, আঁদ্রে জিদের বই পড়েননি, বার্লিন ফেরতা ডুরারের নাম শোনেননি, রিলকের কবিতা পড়েননি। মিল্টন বাল্মীকি মিলিয়ে মধুসূদন যে কাব্য সৃষ্টি করেছেন তাঁরই মতো গেটে ফিরদৌসি মিলিয়ে কাব্য রচনা করার মতো লোক কাবুলে জন্মাতে এখনও ঢের বাকি। তাহলে দাঁড়ালো এই: বিদেশ ফেরতাদের জ্ঞান পল্লবগ্রাহী, এবং দেশের নারীর সঙ্গে এদের যোগ নেই। মোল্লাদের অধিকাংশ অশিক্ষিত। যারা পণ্ডিত তাদের ৭ খুন মাফ করলেও প্রশ্ন থেকে যায়, ইংরেজ রুশকে ঠেকিয়ে রাখাই কি আফগানিস্তানের চরম মোক্ষ? দেশের ধন দৌলত বাড়িয়ে শিক্ষা সভ্যতার জন্য যে প্রচেষ্টা, যে আন্দোলনের প্রয়োজন, মৌলবী সম্প্রদায় কি কোনোদিন তার অনুপ্রেরণা যোগাতে পারবেন? মনে তো হয় না। তবে কি বাধা দেবেন? বলা যায় না। পৃথিবীর সব জাত বিশ্বাস করে যে তার মতো ভুবন বরেণ্য জাত আর দুটো নেই। গরিব জাতের তার উপর আরেকটা বিশ্বাস যে তার দেশের মাটি খুঁড়লে সোনা রূপ ও তেল যা বেরোবে তার জোরে সে বাকি দুনিয়ায় ইস্তেক চন্দ্র সূর্য কিনে ফেলতে পারবে। নিরপেক্ষ বিচারে জোর করে কিছু বলা শক্ত, কিন্তু একটা বিষয়ে কোনো সন্দেহ নেই যে যদি কিছু না বেরোয় তবে আফগানিস্তানের পক্ষে ধনী হয়ে শিক্ষা দীক্ষা বিস্তার করার অন্য কোনো সামর্থ্য নেই।
সত্যযুগে মহাপুরুষরা ভবিষ্যৎবাণী করতেন, কলিযুগে গণৎকাররা করে। পাকাপাকি ভবিষ্যৎবাণী করার সাহস আমার নেই, তবু অনুমান করি ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে শক্তিশালী হওয়া মাত্র আবার আফগানিস্তান ভারতবর্ষে হার্দিক সম্পর্ক স্থাপিত হবে। কাবুল কান্দাহারের বিদ্যার্থীরা আবার লাহোর দিল্লিতে পড়াশোনা করতে আসবে। প্রমাণ? প্রমাণ আর কি? প্যারিস বাসিন্দা ইংরেজি বলে না, ভিয়েনার লোক ফরাসি বলে না, কিন্তু বুডাপেস্টের শিক্ষিত সম্প্রদায় এখনও জার্মান বলেন। জ্ঞান অন্বেষণে এখনও ভিয়েনা যান। ভিন্ন রাষ্ট্র নির্মিত হলেই তো আর ঐতিহ্য সংস্কৃতির যোগসূত্র ছিন্ন করে ফেলা যায় না। কাবুলের মৌলভী সম্প্রদায় এখনও উর্দু বলেন। ভারতবর্ষ বর্জন করে এদের উপায় নেই। ঝগড়া যদি করেন তবে সে 3 দিনের তরে। উর্দু এ দেশে একদিন কতটা ছড়িয়ে পড়েছিল তার প্রমাণ পেলুম হাতে নাতে। আগেই বলেছি, আমার বাসা ছিল কাবুল থেকে 2.5 মাইল দূরে। সেখান থেকে আরও মাইল 2 দূরে নূতন শহরের পত্তন হচ্ছিল। সেখানে যাবার চওড়া রাস্তা আমার বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে। অনেক পয়সা খরচ করে অতি যত্নে তৈরি রাস্তা, দুদিকে সারি বাঁধা সাইপ্রেস গাছ, স্বচ্ছ জলের নালা, পায়ে চলার আলাদা পথ, ঘোড়সওয়ারদের জন্য পৃথক বন্দোবস্ত। এ রাস্তা কাবুলিদের বুলোভার্ড। বিকেল হতে না হতেই মোটর, ঘোড়ার গাড়ি, বাইসাইকেল, ঘোড়া চড়ে বিস্তর লোক এ রাস্তা ধরে নূতন শহরে হাওয়া খেতে যায়। হেঁটে বেড়ানো কাবুলিরা পছন্দ করে না। প্রথম বিদেশি ডাক্তার যখন এক কাবুলি রোগীকে হজমের জন্য বেড়াবার উপদেশ দিয়েছিলেন, তখন কাবুলি নাকি প্রশ্ন করেছিল, পায়ের পেশিকে হয়রান করে পেটের অন্ন হজম হবে কি করে? বিকেলবেলা কাবুল না গেলে আমি সাইপ্রেস শাড়ির গা ঘেঁষে ঘেঁষে পায়চারি করতুম। এসব জায়গা সন্ধ্যার পর নিরাপদ নয় বলে রাস্তায় লোক চলাচল তখন প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। এক সন্ধ্যায় যখন বাড়ি ফিরছি, তখন একখানা দামি মোটর ঠিক আমার মুখোমুখি হয়ে দাঁড়ালো। স্টিয়ারিংয়ে এক বিরাট বপু কাবুলি ভদ্রলোক, তার পাশে মেম সাহেব পোশাকে এক ভদ্রমহিলা। হ্যাটের সামনে ঝুলানো পাতলা পর্দার ভেতর দিয়ে যেটুকু দেখা গেল তার থেকে অনুমান করলুম ভদ্রমহিলা সাধারণ সুন্দরী নন। নমস্কার অভিবাদন কিচ্ছু না। ভদ্রলোক সোজাসুজি জিজ্ঞাসা করলেন, ফার্সি বলতে পারেন? আমি বললুম, অল্প স্বল্প। দেশ কোথায়? হিন্দুস্তান। তখন ফার্সি ছেড়ে ভদ্রলোক ভুল উর্দুতে কিন্তু বেশ স্বচ্ছন্দে জিজ্ঞাসা করলেন, প্রায় আপনাকে অবেলায় এখানে দেখতে পাই। আপনি বিদেশি বলে হয়তো জানেন না যে এ জায়গায় সন্ধ্যার পর চলাফেরা করাতে বিপদ আছে। আমি বললুম, আমার বাসা কাছেই। তিনি জিজ্ঞাসা করলেন, সে কি করে হয়? এখানে তো অজপাড়াগা চাষাভূষরা থাকে। আমি বললুম, বাদশাহ এখানে কৃষি বিভাগ খুলেছেন। আমরা জনতিনেক বিদেশি একসঙ্গে এখানেই থাকি। আমার কথা ভদ্রলোক তার স্ত্রীকে ফার্সিতে তর্জমা করে বুঝিয়ে দিচ্ছিলেন। তিনি হাঁ না কিছুই বলছিলেন না। তারপর জিজ্ঞেস করলেন, কাবুল শহরে দোস্ত আশনা নেই? একা একা বেরোনোতে দিল হয়রান হয় না? আমার বিবি বলছিলেন, ছেলেটার মনে সুখ নেই, তাই তো আপনার সঙ্গে আলাপ করলুম। বুঝলুম ভদ্রমহিলার সৌন্দর্য মাতৃত্বের সৌন্দর্য। নিচু হয়ে আদাব তাসলিমাত জানালুম। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, টেনিস খেলতে পারেন? হ্যাঁ। তবে কাবুলে এলেই আমার সঙ্গে টেনিস খেলে যাবেন। আমি জিজ্ঞাসা করলুম, অনেক ধন্যবাদ, কিন্তু আপনার কোর্ট কোথায়? আপনার পরিচয় তো পেলুম না। ভদ্রলোক প্রথমে একটু অবাক হলেন, তারপর সামলে নিয়ে বললেন, আমি 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 মুইনুস সুলতানে। আমার টেনিস কোর্ট ফরেন অফিসের কাছে, কাল আসবেন। বলে আমাকে ভালো করে ধন্যবাদ দেবার ফুরসত না দিয়েই মোটর হাঁকিয়ে চলে গেলেন। এতক্ষণ লক্ষ্য করিনি, মোটরের প্রায় 20 গজ পিছনে দাঁড়িয়ে আমার ভৃত্য আব্দুর রহমান অ্যারোপ্লেনের প্রোপেলারের বেগে 2 হাত নেড়ে আমাকে কি বোঝাবার চেষ্টা করছে।
মোটর চলে যেতেই ইঞ্জিনের মতো ছুটে এসে বলল, মুইনুস সুলতানে, মুইনুস সুলতানে। আমি জিজ্ঞেস করলুম, লোকটি কে বটেন? আব্দুর রহমান উত্তেজনায় ফেটে চৌচির হয় আর কি। আমি যতই জিজ্ঞাসা করি মুইনুস সুলতানে কে, সে ততই মন্ত্রোচ্চারণের মতো শুধু বলে, মুইনুস সুলতানে, মুইনুস সুলতানে। শেষটায় নৈরাশ্য, অনুযোগ, ভর্ৎসনা মিশিয়ে বলল, চেনেন না? বারাদারে আলা হজরত, বাদশার ভাই, বড় ভাই। আপনি করেছেন কি? রাজবাড়ির সকলের হাতে চুমো খেতে হয়। আমি বললুম, রাজবাড়িতে লোক সব শুদ্ধ কজন তা না জেনে তো আর চুমো খেতে আরম্ভ করতে পারি নে। সকলের পোষাবার আগে আমার ঠোঁট ক্ষয় হয়ে যাবে না তো? আব্দুর রহমান শুধু বলে, ইয়া আল্লাহ, ইয়া রসুল, করেছেন কি, করেছেন কি? আমি জিজ্ঞেস করলুম, তা উনি যদি রাজার বড় ভাইই হবেন, তবে উনি রাজা হলেন না কেন? আব্দুর রহমান প্রথম মুখ বন্ধ করে তার উপর হাত রাখল, তারপর ফিসফিস করে বলল, আমি গরিব তার কি জানি, কিন্তু এসব কথা শুধোতে নেই। সে রাত্রে খাওয়া দাওয়ার পর আব্দুর রহমান যখন ঘরের এক কোণে বাদামের খোসা ছাড়াতে বসল, তখন তার মুখে ওই এক মুইনুস সুলতানের কথা ছাড়া অন্য কিছু নেই। 2-3 বার ধমক দিয়ে হার মানলুম। বুঝলুম সরল আব্দুর রহমান মনে করেছে আফগানিস্তান যখন কাকা মামা শালার দেশ, অর্থাৎ বড় লোকের নেক নজর পেলে সব কিছু হাসিল হয়ে যায়, তখন আমি রাতারাতি উজির নাজির কেউকেটা কিছু না একটা কিছু হয়ে যাবই যাব। ততক্ষণে অভিধান খুলে দেখে নিয়েছি মুইনুস সুলতানে সমাসের অর্থ যুবরাজ। যুবরাজ রাজা হলেন না, হলেন ছোট ভাই। সমস্যাটার সমাধান করতে হয়। মুইনুস সুলতানে বা যুবরাজ রাজা না হয়ে ছোট ছেলে কেন রাজা হলেন, সে সমস্যার সমাধান করতে হলে খানিকটা পিছিয়ে এ শতকের গোড়ায় পৌঁছতে হয়। বাঙালি পাঠক এখানে একটু বিপদগ্রস্ত হবেন। আমি জানি বাঙালি, তিনি হিন্দুই হন আর মুসলমানই হন। আরবি, ফার্সি, মুসলমানি নাম মনে রাখতে বা বানান করতে অল্প বিস্তর কাতর হয়ে পড়েন। কথা জানি বলেই এতক্ষণ যতদূর সম্ভব কম নাম নিয়েই নাড়াচাড়া করেছি। বিশেষত আনাতোল ফ্রান্সের মতো গুণী যখন বলেছেন, পাঠকের কাছ থেকে বড্ড বেশি মনোযোগ আশা করো না, আর যদি মনস্কামনা এই হয় যে তোমার লেখা শত শত বৎসর পেরিয়ে গিয়ে পরবর্তী যুগে পৌঁছুক, তাহলে হালকা হয়ে ভ্রমণ করো। আমার সে বাসনা নেই, কারণ ভাষা এবং শৈলী বাবদে আমার অক্ষমতা সম্বন্ধে আমি যথেষ্ট সচেতন। কাজেই যখন ক্ষমতা নেই, বাসনাও নেই, তখন পাঠকের নিকট ঈষৎ মনোযোগ প্রত্যাশা করতে পারি। মৌসুমি ফুলই মনোযোগ চায় বেশি। 2 দিনের অতিথিকে তোয়াজ করতে মহাকঞ্জুসও রাজি হয়। যে সময়ের কথা হচ্ছে, তখন আফগানিস্তানের কর্তা বা আমির ছিলেন হাবিবুল্লাহ। তার ভাই নাসরুল্লাহ মোল্লাদের এমনই খাস পেয়ারা ছিলেন যে বড় ছেলে মুইনুস সুলতানে তার মরার পর আমির হবেন এ ঘোষণা হাবিবুল্লাহ বুকে হিম্মত বেঁধে করতে পারেননি। বরঞ্চ 2 ভাইয়ে এই নিষ্পত্তি হয়েছিল যে হাবিবুল্লাহ মরার পর নাসরুল্লাহ আমির হবেন, এবং তিনি মরে গেলে আমির হবেন মুইনুস সুলতানে। এই নিষ্পত্তি পাকাপোক্ত করার মতলবে হাবিবুল্লাহ, নাসরুল্লাহ 2 ভাইয়ে মীমাংসা করলেন যে মুইনুস সুলতানে নাসরুল্লাহর মেয়েকে বিয়ে করবেন। হাবিবুল্লাহ মনে মনে বিচার করলেন, আর যাই হোক, নাসরুল্লাহ জামাইকে খুন করে দামাতকুশ মানে জামাত্রী হন্তা আখ্যায় কলঙ্কিত হতে চাইবেন না। ঐতিহাসিকদের স্মরণ থাকতে পারে, যোধপুরের রাজা অজিত সিং যখন সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সঙ্গে একজোট হয়ে জামাই দিল্লির বাদশাহ ফারুক সিয়ারকে নিহত করেন, তখন দিল্লির ছেলে বুড়োর দামাতকুশ দামাতকুশ চিৎকারে অতিষ্ঠ হয়ে শেষটায় তিনি দিল্লি ছাড়তে বাধ্য হন। রাস্তার ডেপো ছোড়ারা পর্যন্ত নির্ভয়ে অজিত সিংয়ের পালকির দুপাশে সঙ্গে সঙ্গে ছুটে চলত, আর সেপাই বরকন্দাজের তম্বিতম্বাকে বিলকুল পরোয়া না করে তার স্বরে ঐকতানে দামাতকুশ দামাতকুশ বলে অজিত সিংকে খেপিয়ে তুলত। হাবিবুল্লাহ, নাসরুল্লাহ, মুইনুস সুলতানে 3 জনই এই চুক্তিতে অল্প বিস্তর সন্তুষ্ট হলেন। একদম নারাজ হলেন
মাতৃহীন মুইনুস সুলতানের বিমাতা। ইনি আমানুল্লাহর মা, হাবিবুল্লাহর দ্বিতীয়া মহিষী। আফগানিস্তানের লোক একে রানীমা বা উলিয়া হাজরাত নামে চিনত। এর দাপটে আমির হাবিবুল্লাহর মতো খান্ডারও কুরবানির বকরি অর্থাৎ বলির পাঁঠার মতো কাঁপতেন। একবার গোসা করে রানীমা যখন নদীর ওপারে গিয়ে তাঁবু খাটান, তখন হাবিবুল্লাহ কোনো কৌশলে তার কিনারা না লাগাতে পেরে শেষটায় এপারে বসে পাগলের মতো সর্বাঙ্গে ধুলো কাদা মেখে তার সাংদিল বা পাষাণ হৃদয় গলাতে সমর্থ হয়েছিলেন। রানীমা স্থির করলেন, এই সংসারকে যখন ওমর খৈয়াম দাবা খেলার ছকের সঙ্গে তুলনা করেছেন, তখন নাসিরুল্লাহ এবং মুইনুস সুলতানের মতো দুই জব্বর ঘুঁটিকে ঘায়েল করা আমানুল্লাহর মতো নগণ্য বরের পক্ষে অসম্ভব নাও হতে পারে। তার পক্ষেই বা রাজা হওয়া অসম্ভব হবে কেন? এমন সময় কাবুলের সেরা খানদানি বংশের মুহাম্মদ তারজি সিরিয়া নির্বাসন থেকে দেশে ফিরলেন। সঙ্গে পরীর মতো ৩ কন্যা, কাউকাব, সুরাইয়া আর বিবি খুর্দ। এরা দেশ বিদেশ দেখেছেন, লেখাপড়া জানেন, রুশ পাউডার ব্যবহারেই ওকিবহাল। এদের উদয়ে কাবুল কুমারীদের চেহারা অত্যন্ত ম্লান, বেজৌলুস, অমার্জিত বা আনকালচার্ড, যেন জঙ্গলি মনে হতে লাগল। হাবিবুল্লাহ রাজধানীতে ছিলেন না, আমানুল্লাহর মা, যদিও আসলে দ্বিতীয়া মহিষী, কিন্তু মুইনুস সুলতানের মাতার মৃত্যুতে প্রধান মহিষী হয়েছেন। তিনি বিরাট এক ভোজের বন্দোবস্ত করলেন। অন্তরঙ্গ আত্মীয় স্বজনকে পই পই করে বুঝিয়ে দিলেন, যে করেই হোক মুইনুস সুলতানেকে তারজির বড় মেয়ে কাউকাবের দিকে আকৃষ্ট করাতেই হবে। বিপুল রাজপ্রাসাদের আনাচে কানাচে ২-১টা কামরা বিশেষ করে খালি রাখা হলো, সেখানে কেউ যেন হঠাৎ গিয়ে উপস্থিত না হয়। খানাপিনা চলল, গান বাজনায় রাজবাড়ি সরগরম। রানীমা নিজে মুইনুস সুলতানেকে কাউকাবের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, আর কাউকাবকে ফিসফিস করে কানে কানে বললেন, ইনি যুবরাজ, আফগানিস্তানের তাখত একদিন এরই হবে। কাউকাব বুদ্ধিমতী মেয়ে, কষের গমে কষের ময়দা হয় জানতেন, আর না জানলেই বা কি। শঙ্করাচার্য তরুণ তরুণীর প্রধান বৃত্তি সম্বন্ধে যে মোক্ষম তত্ত্ব বলেছেন, সেটা রাজপ্রাসাদেও খাটে। প্ল্যানটা ঠিক উতরে গেল। বিশাল রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে মুইনুস সুলতানে কাউকাবের সঙ্গে পুরীর এক নিভৃত কক্ষে বিশ্রামভালাপে মশগুল হলেন। মুইন ভাবলেন, খুশ এখতিয়ারে নিভৃত কক্ষে ঢুকেছেন, ধর্মশাস্ত্রে যাকে বলে ফ্রিডম অফ উইল। রানীমা জানতেন শিকার জালে ধরা পড়েছে, ধর্মশাস্ত্রে যাকে বলে প্ল্যান্ড ডেস্টিনি। প্ল্যান মাফিকই রানীমা হঠাৎ যেন বেখেয়ালে সেই কামরায় ঢুকে পড়লেন। তরুণ তরুণী একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে উঠে দাঁড়ালেন। রানীমা সোহাগ মেখে অমিয়া ছেনে সতীন পোকে বললেন, বাচ্চা, তোমার মা নেই, আমি তোমার মা। তোমার সুখ দুঃখের কথা আমাকে বলবে না তো কাকে বলবে? তোমার বিয়ের ভার তো আমার কাঁধেই। কাউকাবকে যদি তোমার পছন্দ হয়ে থাকে, তবে এত লজ্জা পাচ্ছ কেন? তারজির মেয়ের কাছে দাঁড়াতে পারে এমন মেয়ে তো কাবুলে আর নেই। তোমার দিল কি বলে? দিল আর কি বলবে? মুইন তখন ফাঁটা বাঁশের মাঝখানে। দিল যা বলে বলুক, মুখে কি বলেছিলেন সে সম্বন্ধে কাবুল চারণরা পঞ্চমুখ। কেউ বলেন নীরবতা দিয়ে সম্মতি দেখিয়েছিলেন, কেউ বলেন মৃদু আপত্তি জানিয়েছিলেন, কারণ জানতেন নাসিরুল্লাহর মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। কেউ বলেন মিনমিন করে সম্মতি জানিয়েছিলেন, কারণ ঠিক তার এক লহমা আগে ভালো মন্দ না ভেবে কাউকাবকে প্রেম নিবেদন করে বসেছিলেন। হয়তো ভেবেছিলেন প্রেম আর বিয়ে ভিন্ন ভিন্ন শিরোপীড়া, এখন এড়াবেন কি করে। কেউ বলেন শুধু হুম 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 করেছিলেন, তার থেকে হস্তনিস্ত, হাঁ না, যে কথা থেকে বাংলা হেস্তনেস্ত বেরিয়েছে, কিছু বোঝবার উপায় ছিল না। কেউ বলেন তিনি রামগঙ্গা, ভালো করে কিছু প্রকাশ করার আগেই রানীমা কামরা ছেড়ে চলে গিয়েছিলেন। অর্থাৎ কাবুল চারণদের পঞ্চমুখ পঞ্চতন্ত্রের কাহিনী বলে। মোদ্দা কথা এই যে, সে অবস্থায় আমির হোক, ফকির হোক,
ঘুঘু হোক কবুতর হোক, আর ৫ জন গুরুজনের সামনে পড়লে যা করে থাকে বা বলে থাকে, মুইনুস সুলতানে তাই করেছিলেন। কিন্তু কি করে বলেছিলেন সে কথা জানার যত না দরকার, তার চেয়ে ঢের বেশি জানা দরকার রানীমা মজলিসে ফিরে গিয়ে সে বলা বা না বলার কি অর্থ প্রকাশ করলেন। বিশ্ববিদ্যালয়ের টেক্সট বুক কি বলে না বলে সেটা অবান্তর, জীবনে কাজে লাগে বাজারের গাইড বুক। রানীমা পর্দার আড়ালে থাকা সত্ত্বেও যখন তামাম আফগানিস্তান তার কণ্ঠস্বর শুনতে পেত, তখন মজলিসের হর্ষোল্লাস যে তার গলার নিচে চাপা পড়ে গিয়েছিল তাতে আর কি সন্দেহ। রানীমা বললেন, আজ বড় আনন্দের দিন। আমার চোখের জ্যোতি নূর-ই চাশম ইনায়েতুল্লাহ খান মুইনুস সুলতানে তারজি কন্যা কাউকাবকে বিয়ে করবেন বলে মনস্থির করেছেন। খানা মজলিস ২টোর সময় ভাঙবার কথা ছিল, সে বন্দোবস্ত বাতিল। ফজরের নামাজ মানে সূর্যোদয় পর্যন্ত আজকের উৎসব চলবে। আজ রাত্রেই আমি কন্যাপক্ষকে প্রস্তাব পাঠাচ্ছি। মজলিসের ঝাড়বাতি দ্বিগুণ আভায় জ্বলে উঠল। চতুর্দিকে আনন্দোচ্ছ্বাস, হর্ষধ্বনি। দাসদাসী ছুটল বিয়ের তত্ত্বের তত্ত্বতাবাস করতে। সবকিছু সেই দুপুর রাতে রাজবাড়িতেই পাওয়া গেল। আশ্চর্য হবার সাহসকার। তারজি হাতে স্বর্গ পেলেন, কাউকাব হৃদয়ে স্বর্গ পেয়েছেন। সঙ্গে সঙ্গে রানীমা হাবিবুল্লাহর কাছে সুসংবাদ জানিয়ে দূত পাঠালেন। মা ও রাজমহিষী রূপে তিনি মুইনুস সুলতানের হৃদয়ের গতি কোন দিকে জানতে পেরে তারজি কন্যা কাউকাবের সঙ্গে তার বিয়ে স্থির করেছেন। প্রগতিশীল আফগানিস্তানের ভাবী রাজমহিষী সুশিক্ষিতা হওয়ার নিতান্ত প্রয়োজন। কাবুলে এমন কুমারী নেই যিনি কাউকাবের কাছে দাঁড়াতে পারেন। প্রাথমিক মঙ্গলানুষ্ঠান খুদা তাআলার মেহেরবানিতে সুসম্পন্ন হয়েছে। মহারাজ অতি সত্বর রাজধানীতে ফিরে এসে আক্ত রাসুমাতের মানে আইনত পূর্ণ বিবাহর দিন ঠিক করে পৌরজনের হর্ষবর্ধন করুন। হাবিবুল্লাহ তো রেগে টং, কিন্তু কাণ্ডজ্ঞান হারালেন না। আর কেউ বুঝুক না বুঝুক, তিনি বিলক্ষণ টের পেলেন যে মূর্খ মুইনুস সুলতানে কাউকাবের প্রেমে পড়ে নসরুল্লাহর মেয়েকে হারায়নি, হারাতে বসেছে রাজসিংহাসন। কিন্তু হাবিবুল্লাহ যদিও সাধারণত পঞ্চমকার নিয়ে মত্ত থাকতেন, তবু তার বুঝতে বিলম্ব হল না যে সমস্ত ষড়যন্ত্রের পিছনে রয়েছেন মহিষী। সৎমার এত প্রেম তো সহজে বিশ্বাস হয় না। সতীন মার কথাগুলি মধুর রসের বাণী, তলা দিয়ে গুঁড়ি কাটেন, উপর থেকে পানি। পানি ঢালা দেখেই হাবিবুল্লাহ বুঝতে পারলেন গুঁড়িটি নিশ্চয়ই কাটা হয়েছে। রাগ সামলে নিয়ে হাবিবুল্লাহ অতি কমনীয় নমনীয় উত্তর দিলেন, খুদা তাআলাকে অসংখ্য ধন্যবাদ যে মহিষী শুভবুদ্ধি প্রণোদিতা হয়ে এই বিয়ে স্থির করেছেন। তারজি কন্যা কাউকাব যে সব দিক দিয়ে মুইনুস সুলতানের উপযুক্ত তাতে আর কি সন্দেহ। কিন্তু শুধু কাউকাব কেন, তারজির মেজ মেয়ে সুরাইয়াও তো সুশিক্ষিতা, সুরূপা, সুমার্জিতা। দ্বিতীয় পুত্র আমানুল্লাই বা খাস কাবুলি জঙ্গলি মেয়ে বিয়ে করবেন কেন? তাই তিনি মহিষীর মহান দৃষ্টান্ত অনুসরণ করে সুরাইয়ার সঙ্গে আমানুল্লাহর বিয়ে স্থির করে এই চিঠি লেখার সঙ্গে সঙ্গে তারজির নিকট বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন। সত্তর রাজধানীতে ফিরে এসে তিনি স্বয়ং ইত্যাদি। হাবিবুল্লাহ বুঝতে পেরেছিলেন রানীমার মতলব মুইনুস সুলতানের স্কন্ধে কাউকাবকে চাপিয়ে দিয়ে আপন ছেলে আমানুল্লাহর সঙ্গে নসরুল্লাহর মেয়ের বিয়ে দেবার। তাহলে নসরুল্লাহ মারা যাবার পর আমানুল্লাহর আমির হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। হাবিবুল্লাহ সে পথ বন্ধ করার জন্য আমানুল্লাহর স্কন্ধে সুরাইয়াকে চাপিয়ে দিলেন। যে রানীমা কাউকাবের বিদেশি শিক্ষা দীক্ষার প্রশংসায় পঞ্চমুখ, তিনি সুরাইয়াকে ঠেকিয়ে রাখবেন কোন লজ্জায়? বিশেষ করে যখন চেহেল সতুন থেকে বাগিবালা পর্যন্ত সুবে কাবুল জানে সুরাইয়া কাউকাবের চেয়ে দেখতে, শুনতে, পড়াশোনায় অনেক ভালো। রানীমার মস্তকে বজ্রাঘাত। বরের কিস্তিতে রাজাকে মাত করতে গিয়ে তিনি যে প্রায় চাল মাতের কাছাকাছি। হাবিবুল্লাহকে প্রাণ ভরে অভিসম্পাত দিলেন। নসরুল্লাহর মেয়েকে তুই পেলিনি, আমিও পেলুম না। তবু মন্দের ভালো,
নাসরুল্লাহর কাছে এখন মুইনুস সুলতানে আর আমানুল্লাহ দুজনই বরাবর। মুইনুস সুলতানের পাশা এখন আর নাসর কন্যার সীসায় ভারী হবে না, সেই মন্দের ভালো। দাবা খেলায় ইংরেজিতে যাকে বলে ওয়েটিং মুভ, রানীমা সেই পন্থা অবলম্বন করলেন।